ওর গালি ওর মুখে থাকে, তোমার কি? তোমার কাজ তুমি করো। এখনো এই সামাজিক যোগাযোগ মাধ্যমেও গালির বন্যা ছোটে প্রায়, কিন্তু আমি সেই কথাটাই ভাবি। আর চারদিকে দেখি যে বাংলাদেশ আসলে এই গালির উপর দাঁড়িয়ে আছে। এখন এই ভাষা সন্ত্রাসের জ্বালানি মূলত সংগঠিত একটা শক্তি। রাজনৈতিক খেলায় এরা ফ্রন্টলাইনার হিসাবে কিশোর যুবকদের ব্যবহার করে। মানে এরকম কিন্তু নতুন নয়, অনেক আন্দোলনে কিন্তু এই কিশোর যুবকদের ব্যবহার করেছে, পৃথিবীর ইতিহাসেও আছে, বাংলাদেশে তো আছেই। যে কাউকে যে কোনো সময় গালাগাল দেয়, তারেক জিয়া, খালেদা জিয়া, মির্জা ফখরুল, রুমিন ফারহানা, ফজলুর রহমান বর্ষিয়ান মুক্তিযোদ্ধা, কে তাদের গালির তালিকায় নেই বলুন তো? সবাই আছে। দেশের বিবেক বলে যারা খ্যাত, তারা এক প্রকার এদের কাছে আত্মসমর্পণ করে বসে আছে। আসুন কতগুলো স্লোগান শুনি। শুনতে চাই এ কারণে যে এগুলো আমি মুখে উচ্চারণ করতে পারবো না কিংবা লিখতেও পারবো না। আসুন শুনি স্লোগানগুলো। ভিডিও এডিটর এগুলো এখানে দিতে পারবেন কি জানি না, কারণ এই ভিডিওগুলোকে 18+ বলে উল্লেখ করতে হবে বা বড়দের জন্য বলে উল্লেখ করতে হবে। কিন্তু আবার ভাবি, ইউটিউবে তো অনেক ভিডিও আছে যেগুলো ভয়ঙ্কর নোংরা সব শব্দ উচ্চারণের পরও, মানে বাংলায় লাখ লাখ ভিউ হচ্ছে সেসবের। তাহলে আমাদের ক্ষেত্রে কেন এসব নিয়ম ফলো করতে হবে? যা হোক, এসব বিতর্ক থাক, আমরা স্লোগানগুলো বরং শুনে আসি। আগামী ভোট দিয়ে এই উনার নেতা কর্মীরা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে। শুনলেন তো? জানি মনে মনে ভাবছেন আমার মাথাটা কি খারাপ হয়ে গেল কিনা। খুব ছোটবেলায় যখন গ্রামে বড় হচ্ছিলাম, তখন বাবা মা প্রথম শিক্ষা দিয়েছিলেন মুখ খারাপ না করতে। আর কেউ করলে বলতেন, ওদের মুখ খারাপ হয়েছে, তোমার কি কিছু হয়েছে বলো। বড় হওয়ার পর বিশেষ করে যখন প্রকাশিত লেখার নিচে পাঠক মন্তব্য করার সুযোগ পেল, এমন নোংরা ভাষায় আক্রমণ শুরু হলো যে মনে হতো আর লিখবো না। আবার সেই শিশুকালের বাবা মার শেখানো সেই কথা মনে হতো, ওর গালি ওর মুখে থাকে, তোমার কি? তোমার কাজ তুমি করো। এখনো এই সামাজিক যোগাযোগ মাধ্যমেও গালির বন্যা ছোটে প্রায়, কিন্তু আমি সেই কথাটাই ভাবি। আর চারদিকে দেখি যে বাংলাদেশ আসলে এই গালির উপর দাঁড়িয়ে আছে। এখন বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে ভাষা এক ভয়ঙ্কর সংস্কৃতি হয়ে উঠেছে। বান্দির বাচ্চা, ফকিন্নির বাচ্চা কিংবা কাউকে ভরে দেওয়ার হুমকি শুধু নোংরা শব্দ মনে হয় আপনার কাছে? এটি একটি বিশেষ রাজনৈতিক সংস্কৃতির লক্ষণ। মানে যেখানে শালীনতা শ্রদ্ধার জায়গা দখল করেছে হিংস্র উল্লাস, জনসম্মুখে অপমান আর উগ্র প্রদর্শনী। এই ভাষার প্রধান বাহক কারা বলুন তো? আপনারা সবাই জেনেছেন, বিগত জুলাই সন্ত্রাসের পর যারা রাজনীতির সামনে এসেছে তাদের মুখ থেকে এই ভাষা শুরু হয়েছে। তারা শুরু করেছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তারপরে সব মানে নোংরামির সেই শুরু। এদের বড় অংশই তরুণ, মুখে মাইক, হাতে মোবাইল আর সামনে ফেসবুকের লাইভ নেশা। তাদের মধ্যে আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কলেজে পড়ুয়া, আবার কেউ কেউ পড়াশোনা থেকে চলে গেছে বিচ্যুত, সামাজিকভাবে নিচু উঁচু সব ধরনের পরিবারের সন্তানই আছে। কিন্তু এদের মিল একটাই, রাজনৈতিক উত্তেজনার বাজারে ভাইরাল হওয়ার ক্ষুধা। বর্ষিয়ান মুক্তিযোদ্ধার বাড়ির সামনে বসে যেভাবে তারা অবলীলায় গালাগাল করে, তাতে বোঝা যায় পরিবার, স্কুল, পাড়া, মহল্লা কোথাও শাসন শিক্ষার ধারের কাজ দিয়ে তারা যায়নি। মানে কোনো লাগাম কাজ করেনি, বরং আত্মপ্রচার, লাইভ আর ভিড়ের বাহাদুরি তাদেরকে উন্মাদ করে তুলেছে। এই উন্মাদ তরঙ্গ থামানোর কোনো প্রয়াস কারো মধ্যে নজরে আসছে না। আপনার আসছে কি? আমার আসেনি। বরং এটাই মব সন্ত্রাসের ভাষা। এরা নাকি বর্ষা বিপ্লব করেছে। আমি সেই শুরু থেকে বলছি, এটা আসলে মনসুন রেভলিউশন নয়, মনসুন মব অথবা বর্ষায় তৌহিদি সন্ত্রাস। এই ভাষা সন্ত্রাসের জ্বালানি মূলত সংগঠিত একটা শক্তি।
রাজনৈতিক খেলায় এরা ফ্রন্টলাইনার হিসাবে কিশোর যুবকদের ব্যবহার করে। মানে এরকম কিন্তু নতুন নয়, অনেক আন্দোলনে কিন্তু এই কিশোর যুবকদের ব্যবহার করেছে, পৃথিবীর ইতিহাসেও আছে, বাংলাদেশে তো আছেই। কিন্তু বিগত জুলাই সন্ত্রাসে আসলে বিপুল অর্থ আর অস্ত্র দিয়ে সারা দেশ থেকে কিশোর গ্যাং ঢাকায় এনে বিশাল মব সৃষ্টি করা হয়েছিল। ছোট ছোট কিশোর গ্যাং যাদের পরিচয় কখনো স্পোর্টস ক্লাব, কখনো এলাকা ভিত্তিক টিম, তারা টাকা পয়সা আর ক্ষমতার ছায়া পেয়ে মুহূর্তে রাজনৈতিক একটা ইউনিট হয়ে গেছে। এদের স্বভাব চরিত্র বদলে গেছে। এরা এখন ঢাকার শহরে বা বিভিন্ন শহরের রাস্তায় অস্ত্র পেয়েছে এবং অর্থ পেয়েছে, এবং তাদেরকে থামায় কে? এদের হাতে মাইক যেমন সহজলভ্য, তেমনি উন্মাদনা জাগাতে রটনা, কটূক্তি, ভীতি প্রচার, তাদের ভয়াবহ সব অস্ত্র। মব জমিয়ে তারা সশস্ত্র উল্লাস করে থানায় হামলা করে, পাবলিক সম্পদ লুটপাট করে, আর সব কিছুর পেছনে থাকে সেই বেপরোয়া মব মনস্তত্ত্ব বা তৌহিদি মব, যেখানে আইনের শাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ওরা বলে আমরাই আইন। অনেক দিন ধরে এই ভয়ের সংস্কৃতির কথা আমি বলে আসছি, কিন্তু ডক্টর ইউনূসের সরকারের এসব শোনার কান নেই। তারা কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো। তারা কথায় কথায় মিথ্যে বলতে লজ্জাবোধ করে না, চোখে মুখে মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করে, ধোঁকা দেয়, আর যখনই তার প্রতিবাদ করে কেউ তখন তারা চুপসে যায়। এই তৌহিদি মব বাস্তবতার সবচাইতে বিপজ্জনক দিক কি জানেন? মানুষকে অপমান করাকে ওরা রাজনৈতিক কর্মসূচি বানিয়ে ফেলেছে, সম্মান বা স্ট্যাটাসকে আক্রমণের লক্ষ্য করে ফেলেছে ওরা, আর রাজনৈতিক সংস্কৃতিকে ওরা গালির সংস্কৃতি বানিয়ে ফেলেছে। শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ওরা যেভাবে গালাগাল করে তাতে মনে হতে পারে এটাই এদেশের দস্তুর, মানে এটাই নিয়ম। আর এটা করতে করতে ওরা যে এখন যে কাউকে যে কোনো সময় গালাগাল দেয়, তারেক জিয়া, খালেদা জিয়া, মির্জা ফখরুল, রুমিন ফারহানা, ফজলুর রহমান বর্ষিয়ান মুক্তিযোদ্ধা, কে তাদের গালির তালিকায় নেই বলুন তো? সবাই আছে। ভাবুন একবার, সার্জিস স্বীকার করেছে যে শেখ হাসিনাকে তারা হত্যা করতে পারেনি। শেখ হাসিনা জান নিয়ে যদি না পালাতো তবে তাকে কিভাবে হত্যা করা হতো, তার এখনকার রাজনীতিবিদদের সেই হুমকি দিয়ে বলছে যে যারাই নির্বাচনের কথা বলবে কিংবা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবে তাদের ক্ষমতা শরীরের নিম্নাঙ্গ দিয়ে ভরে দেওয়া হবে। মানে সরি, আমি দুঃখিত, আমাকে এইসব কথা বলতে হচ্ছে। মাগোমা, ভাবুন, এই হচ্ছে এদের হুমকির ভাষা। পত্রিকাগুলো অবলীলায় এই ভাষায় ফটোকার্ড প্রকাশ করছে। উপায় কি? কোনো ভদ্র জনচিত ভাষা তো তারা বলে না, উচ্চারণ করে না। কি করবে তারা? খবর তো প্রকাশ করতে হবে। ভাষাতেই যারা এত সহিংস, বাস্তবে তারা কতটা সহিংস আর নোংরা হতে পারে তার ধারণা আমরা পাই কথায় কথায় মব সৃষ্টি করে পিটিয়ে মানুষ মেরে ফেলার এই ধরনটা দেখে। দেশব্যাপী এই সংস্কৃতি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। প্রতিপক্ষকে ঘায়েল করতে এরা যেমন মুখের ভাষাকে জঘন্য করে ফেলেছে, তেমনি তারা ইচ্ছে করলে অস্ত্র হাতে নিয়ে তাদেরকে হত্যা করছে কিংবা পিটিয়ে আধমরা করে ফেলছে। দেশের বিবেক বলে যারা খ্যাত তারা এক প্রকার এদের কাছে আত্মসমর্পণ করে বসে আছে। যারা টেলিভিশনে কিংবা টক শোয়ে কথা বলছে তারা নানা ধরনের বিতর্ক সৃষ্টি করে এই মবের ভাষাকে এড়িয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে দিনের বেলায় এরাই মবে অংশ নিয়েছিল, আর সন্ধ্যায় তারা আবার টেলিভিশন টকশোতে গিয়ে বসেছে সুশীল সেজে। ফলে এই গালিবাজ মববাজদের একচ্ছত্র আধিপত্য চলছে সর্বত্র। তাদের এই রাজনীতি হয়তো কাজ করছে, নিশ্চয়ই কাজ করছে, নাহলে তারা করবে কেন? হয়তো বলছি কেন, নিশ্চিতভাবেই কাজ করছে, কারণ তাদের মাথা হয়েই তো দেশের একমাত্র নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ভদ্রলোক সেজে বসে আছেন, দেশে বিদেশে যিনি আবার খুবই গ্রহণযোগ্য। তাদের এই রাজনীতি কেন কাজ করে জানেন? কারণ এটি খুব সস্তায় খুব বেশি কিছু দেয়। দলবদ্ধতার উন্মাদ আনন্দ, মানে আমরাই নায়ক, এই মিথ্যা গর্ব আর প্রতিপক্ষকে মানুষ থেকে অমানুষ বা অবমানুষ বানিয়ে ফেলার মানে প্রতিশোধের একচেটিয়া অধিকার দেয় তাদেরকে এই রাজনীতি। তাদের তাৎক্ষণিক রোমাঞ্চ আছে, লাইক শেয়ার আছে, মানে ভাইরাল সাফল্য আছে, কিন্তু রাষ্ট্র গঠনের দীর্ঘমেয়াদী দায়িত্ববোধ কি আছে? আপনি কি দেখতে পান এনসিপির কারো মধ্যে কি দেখতে পান যে তাদের দ্বারা ভবিষ্যতের নেতৃত্ব হবে বাংলাদেশের মানুষের? ভিন্ন মতের প্রতি তাদের কোনো সহনশীলতা আছে? আইনের প্রতি কোনো আস্থা আছে? তাদের আইনের প্রতি কোনো সম্মান আছে? ভিড়ের মধ্যে যে কিশোর আজ স্লোগানের নায়ক সাজছে, আগামীকাল সে হতে পারে তার মানে অস্ত্রধারী, সে হত্যাকারী। আজ যে নেতা মঞ্চে দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় গালাগালি করছে, কাল মানে বিপদে পড়লে হয়তো তিনি আইন চাইবেন, তখন তো আইন থাকবে না, থাকবে শুধু মব।
তাই না? যখন শাসন ব্যবস্থা ভাষার শালীনতা এবং ন্যায় নীতির ধার ধারে না, তখন শক্তি আইন হয়ে যায়, এবং বাংলাদেশে সেটাই হচ্ছে। বড় দলের বড় নেতার বড় মাইক, বড় বড় শব্দ ছুড়ে দেবেন, তার নিচে থাকবে ক্ষুদ্র ক্ষুদ্র গ্যাং, ক্ষুদ্র ক্ষুদ্র হিরো, আর মানে যারা ক্ষুদ্রতম মানুষের ক্ষুদ্রতম অধিকারটিও গিলে ফেলতে পারে। বিচার চাইতে গেলে শোনা যায় সময়ের কথা বলবো, অপমানের প্রতিবাদ করলে শুনতে পাবেন রাজনীতি মানে এটাই, মেনে নেন। এভাবেই স্বাভাবিক হয়ে ওঠে, মানে উঠেছে অসভ্যতা। রাষ্ট্র যখন কাগজে কলমে আছে, বাস্তবে নাই, বাস্তবে আছে কেবল মব, তখন সবাই মানে কখনো সবাই উল্লসিত, কখনো হিংস্র, আর সব সময় তারা অনিয়ন্ত্রিত, তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বান্দির বাচ্চা, ফকিন্নির বাচ্চা, ভরে দেওয়া, এইসব শব্দগুলো রাজনীতির ভাষা নয়, এগুলো রাজনীতির ক্যান্সার। রাজনীতি যে আমাদের দেশে একদম দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত, তা কি আপনি দেখতে পাচ্ছেন? আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা, আমি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি মুখের এই ভয়ঙ্কর ভাষাই বড় সংঘাত নিয়ে হাজির হতে যাচ্ছে দেশের রাজনীতিতে। কারো সাধ্য নেই এই সংঘাত এড়ানোর কি ঠেকানোর। আমি নিশ্চিত আপনার সন্তান কিংবা আপনার নিকটজন কিংবা আপনি নিজেই এই সংঘাতের একজন শিকার। কি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি এই ভয়ের সংস্কৃতিতে ভালো আছেন কিনা? আমাকে বলতে হবে না, আপনি নিজেই নিজেকে এই প্রশ্নের উত্তর দিন। আমি প্রায়ই এই প্রশ্ন করি আপনার কাছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে উত্তর দিন, আপনি নিরাপদ বোধ করেন কিনা, ভালো আছেন কিনা। তারপরে বলি, ভালো থাকুন।